একত্রে সম্মিলিত হইয়া যেইরূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেইরূপ করো। এবার একাত্মতা মন্ত্র। ওম ইয়ং বৈদিকা মন্ত্রধৃষা পুরাণা ইন্দ্রম ইয়মম মাতরিশ্বানমাহু বেদান্তিনো নির্বচনীয়মেকম यं ब्रह्म शब्देन विनिर्दिशन्ति शैवायमीशं शिव इत्यवोचन् यं वैष्णवा विष्णुरिति स्तवन्ति बुद्धस्ततर्हं निति बौद्धजैनां सत्श्रीयकालेऽथि च शिखसन्तु शास्तेति केचित् प्रकृते कुमारः स्वमेति मातेति पीतेति भक्त्या यं पार्थयन्ते जगद्विषितारं स एक एव प्रभुरद्वितीयः। যদিও একাত্মতা মন্ত্র এবং সংগঠন মন্ত্র সম্পর্কে আমি আগে অবগত করেছিলাম যে সংগঠন মন্ত্রটি কেন পাঠ করতে হয়, যে সংগঠন মানে সংগঠিত হওয়া। সংগঠন যদি সংগঠনকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সংগঠন, তা আমাদের সকলকে একত্রিত হতে বলছে, যেটি পরম পবিত্র ঋগ্বেদের অন্তিম মন্ত্রে বলছে সংগচ্ছধ্বম। সংগচ্ছধ্বম মানে একত্রিত হও, তোমরা একসঙ্গে চলো। সম্বদধ্বম একসাথে মিলিয়ে আলোচনা করো। বদ মানে হচ্ছে বলা, যে আমরা বলি বদতু বলুন। হ্যাঁ, এবার সম্ভব মানামসি জানতাম, তোমাদের সকলের মন উত্তম সংস্কার যুক্ত হোক। সম্ভব মানামসি জানতাম, তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক। দেবা ভাগম যথা পূর্বে, অর্থাৎ দেবা মানে দেবগণ, পূর্বকালীন জ্ঞানী পুরুষরা মনীষীরা যেরূপ একত্রে সম্মিলিত হইয়া কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছে তোমরাও সেইরূপ করো। এইটুকু। যাই হোক, আমরা আমাদের 5 মিনিট আত্মবিশ্লেষণে যাব। তো 5 মিনিট আত্মবিশ্লেষণের মধ্যে আমি একটু অনুরোধ করবো, এখানে যারা যুক্ত হয়েছে সকলে ক্যামেরা চালু করবেন, আমি একটু দেখবো সকলকে। প্রথম সারিতে দেখতে পাচ্ছি ওনাকে পড়শি দিদি, একটু সকলে ক্যামেরা চালু করুন, তারপর আমরা 5 মিনিট আত্মবিশ্লেষণ করবো, কি কি শিখেছি, তারপর আমরা আমাদের সেশনে যুক্ত হব। এখানে দেখি অনেকজন তো বাহির থেকে যুক্ত হয়েছে, বাইরে থেকে সকলে একদম। আপনারা যত দেরি করবেন তত আপনাদের ক্ষতি, আপনারা টাইম কম পাবেন। সজীব দাদাকে দেখতে পাচ্ছি না, অনিরুদ্ধ দাদাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ। অনিরুদ্ধ দাদাকে দেখতে পাচ্ছি না। দেখি, হ্যাঁ ঠিক আছে, সকলে ক্যামেরা চালু করুন। আমরা ক্যামেরা চালু করে 5 মিনিট আত্মবিশ্লেষণ করব, তারপর আমরা আমাদের পূর্বের সেশনে আমাদের ফিরে যাব। অনেকজন কিন্তু চালু করছে না, তার কারণ কি বুঝতে পারছি না আমি। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। আজকে নতুন আছেন এইরূপ কেউ আছেন নতুন আজকে যুক্ত হয়েছেন? হ্যাঁ দাদা, আমি আজকে যুক্ত হয়েছি। নমস্কার। কে আপনি? কে আমি কণিকা রানী। আমি অনিরুদ্ধ দীপু। দাদা নমস্কার, আমি প্রতিভা, আমি আজকে যুক্ত হয়েছি। দাদা নমস্কার, আমি প্রীতম সরকার, আমি আজকে নতুন যুক্ত হয়েছি। তো আজকে যুক্ত হয়েছেন, আজকে আপনারা কি বুঝবেন বলুন? আজকে যুক্ত হইতে কিছু বুঝতে পারবেন না আপনারা গত দুটি ক্লাস মিস করেছেন। আজকে যুক্ত কি হেতু আজকে যুক্ত হলেন? আগের ক্লাসগুলো ইউটিউবে দেখা হয়েছে। আচ্ছা, ইউটিউবে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আপনারা শ্রবণ করুন। আমি বলছি, একটু মিউট রাখুন, কারণ কথা হচ্ছে তো, একটু মিউট রাখুন।
আমি গতকাল একটি ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে, যে 24 মিনিটের ভিডিওটি কে কে দেখেছেন এখান থেকে? সম্পূর্ণ ভিডিও কে দেখেছেন ইউটিউবের ভিডিওটা? যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর কি নিয়ে আলোচনা হয়েছিল, কে বলতে পারবে আর কি? ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক থেকে ব পর্যন্ত বর্গীয় ব্যঞ্জন, তারপর স্পর্শ বর্ণ, নাসিক্য বর্ণ। দোলা দিদি, আপনি বলবেন না? আপনি পূর্বে ক্লাস করেছেন, আপনাকে আমি চিহ্নিত করতে পেরেছি। আপনি ব্যতীত অন্যরা বলবেন। আপনি ত্রৈমাসিক ক্লাসেও ছিলেন। দাদা আমি বলি, আপনি পরিচয় দেন। বিশ্বজিৎ চন্দ্র। বিশ্বজিৎ মন্ডল, আপনিও উইথাউট ইউ, আপনিও নয়, আপনিও করেছেন ক্লাস করেননি এইরূপ নতুন কেউ? ছন্দ সম্পর্কে জানতে চাইছেন, মানে অনুষ্ঠব ছন্দটা কত নম্বর, মানে ছন্দের কত নম্বর? হ্যাঁ, সেটা তো ভিডিও থেকে আপনি বলছেন, যদি ভুল না করে থাকি ভিডিও আমি থেকে দেখে বলছেন। তো ক্লাস দেখি নাই। তো ভিডিও থেকে না, আমি বললাম যে গত ক্লাসে কি কি আলোচনা হয়েছে এই বিষয়টা বলবেন। ওনাকে একটু প্রিন্ট করিও, একটু প্রিন্ট দিও, ওনাকে প্রিন্ট করিও। হ্যাঁ বলুন। দাদা, গত ক্লাসে ছিল, তারপরে বর্ণের স্পর্শ বর্ণ কোনগুলো, অন্তস্থ বর্ণ কোনগুলো, উষ্ণ কোনগুলো, সারিত বর্ণ কোনগুলো, এগুলো দেখানো হয়েছিল। তারপর নাসিক্য বর্ণ দেখানো হয়েছিল 5টা, এবং এই 5টার আনুনাসিক যে বর্ণ 3টা। হ্যাঁ একদম। এবং বিজ্ঞানটা মানে ইংয়াটাকে আমরা ন হিসেবে উচ্চারণ করব, এটা ইংয়ের আনুনাসিক বর্ণ, এই জন্য। আর যদি কোনো আনুনাসিক বর্ণ আগে উচ্চারণ হবে, মানে যেমন বিজ্ঞান, বিজ্ঞান আমরা গটা আগে উচ্চারণ করব, নটা পরে উচ্চারণ করব। ইংরেজিটা যদিও আমরা আসছে, কিন্তু আমরা পরে উচ্চারণ করব, এরকম। ঠিক আছে, ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, একটু যদি শুনতেন। হ্যাঁ একদম করুন। যে ভিডিওটা করছেন কালকে, দিয়েছেন, ওই ভিডিওটায় ওই 5টা যে গীতা শ্লোক, ওখানে আপনি কখনো কখনো দ, ধ, ব, ভ এগুলোকে কখনো অল্প প্রাণ, কখনো মহাপ্রাণ এভাবে উচ্চারণ করছেন। মানে বটাকে অনেক সময় ভ হিসেবে বলছেন, এরকম ভাবে উচ্চারণ করছেন। কখন অল্প প্রাণ হিসেবে উচ্চারণ করব, কখন মহাপ্রাণ হিসেবে উচ্চারণ করব, এটা বুঝি। আর একটা হচ্ছে ত্রসুরা মহাশ্বাসা, যখন শ্বাসটা বলছেন, ওটাই আমি শুনতে ভুল করছি কিনা জানি না, তবে আমি যেন শুনলাম শ্বাসা, বটা যেন আমি শুনিনি, আসলে এটা আমার ভুল কিনা এটা। বফলার উচ্চারণ হালকা করেছিল। যেহেতু আকার রয়েছে, এমনি সচরাচর মধ্যনের শৈব হলে আকার যেহেতু যুক্ত হয়েছে, এভাবে বলেছি আর কি। ধন্যবাদ দাদা। হ্যাঁ এইটুকু। আর অল্প প্রাণ মহাপ্রাণ আমরা তো ছোটবেলায় শিখেছি যে কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ, মহাপ্রপ্রাণ, আর কোনটি হ্রস্বস্বর, কোনটি দীর্ঘস্বর। আপনি যে যেমন ক হলো অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ, এভাবে ব ভ এভাবে, বুঝতে পেরেছেন? আর তাছাড়া কারণ এই বিষয় তো অনেক আসলে উচ্চারণ বিষয়টা এমন একটি বিষয় যেটি আমাদের অভ্যাস করতে হবে, অভ্যাস ছাড়া আসলে সম্ভব নয়। সেজন্য আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে, আপনি অবশ্যই পারবেন, এইটুকু। আর এই বিষয়ে সমস্যা হলে আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করবেন, আমি আমার সময় মতো করে করার চেষ্টা করবো, মানে আপনাকে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার অন্য কেউ যারা বলছে, ওরা তো ওদেরকে তো চিনি, অন্য কেউ বলুক না, নতুন অন্য কেউ। এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, ছেলেরা কেউ বলছে না কেন? ছেলেরা কি ওরা কি চেষ্টা করে না? দাদা আপনাকে চেষ্টা করেন নাকি? কেউ বলছে না কেন? কেউ বলছে না, আমার তো প্রচন্ড খারাপ লাগছে। কেন ওনারা বলছেন না কেন? মিউট করুন, অপ্রয়োজনে আনমিউট করবেন না। প্রয়োজনে কথা বলার সময় কথা বলার জন্য মিউট করে শুধু মিউটটা করবেন। বিজয় এখনো কিন্তু যুক্ত হচ্ছে, তুমি কিন্তু লঙ্ঘন করছো বিজয়, এখনো যুক্ত হচ্ছে।
যাদের সময়ানুবর্তিতা সম্পর্কে জ্ঞান নেই ওরা কখনো বিদ্যার্থী নয়, ওরা সুকার্থী। আমার আগাম পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। তাহলে ঠিক আছে, তাহলে এইটুকু কেউ যেহেতু বলছে না, আমি আর কি বলবো, আপনারা যেহেতু কেউ বলছেন না, তো আমার আর কিছুই বলার নাই। আমি একজনকে জিজ্ঞেস করবো এখান থেকে, দেখি কে করেছে। আচ্ছা, এখানে কে বলুন, যিনি হাত তুলেছেন, অরুণ দাদা মহোদয়, ওনাকে পিন করো বিজয়, আমি দেখতে পাচ্ছি না। অরুণ দাদা মহোদয় কিছু বলবেন? হাত তুলেছেন, আপনি কিছু বলবেন? সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের আলোচনায় কিন্তু দেরি হয়ে যাবে, সময় চলে যাচ্ছে। আচ্ছা, বলবেন না উনি, যেহেতু চুপ করে রয়েছেন। আমি এখানে দেখতে পাচ্ছি একজনকে, দাদাকে, ওর নাম হচ্ছে নীলেশ লিখেছেন মনে হয়, নীলেশ দাদা মহোদয়। দাদা নমস্কার, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। আনমিউট করুন, মিউট আপনারটা মিউট রয়েছে। নমস্কার দাদা। নমস্কার, আপনি তো পূর্বের ক্লাসগুলো করেছেন নিশ্চয়ই, দুটি ক্লাস। দাদা ক্লাস করেছে, কিন্তু আমাদের একটা আত্মীয় মারা গেছে, তো কয়েকদিন একটু দৌড়ের পর ছিলাম, তো এই জন্য মানে একটু রিভাইজ করার সময় পাইনি। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আর কে করতে পারি? আর কাউকে করতে পারি? হ্যাঁ, এখানে একজন শুভাকাঙ্ক্ষী, উনি আমাকে প্রচন্ড স্নেহ করেন। তো নমস্কার, অমিতাভ দাদা, কেমন আছেন? জয় শ্রীরাম। দাদা নমস্কার, ভালো আছেন? জয় শ্রীরাম। দাদা, আপনাকে একটি বিষয় আমি প্রশ্ন করতে যাচ্ছি, আপনি কি পূর্বের ক্লাসগুলি করেছিলেন? হ্যাঁ দাদা, করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনি আমাকে একটি বিষয় উচ্চারণ সম্পর্কে অবগত করবেন। সেই বিষয়টা হচ্ছে বই রফলা হয়ম বড় শিকার দয় জফলা আকার, এই শব্দকে আমরা কি উচ্চারণ করতে পারি? আমরা গীতার মাহাত্ম্যতে কিন্তু এই বিষয়টা উচ্চারণ করি। বই রফলা হয়ম বয় শিকার দয় জফলা আকার। ব্রহ্মবিদ্যা। দেখছেন? তাহলে যাই হোক, আপনি বলছেন কি ব্রহ্মবিদ্যা, এভাবে বলছেন নাকি? ব্রহ্ম। আচ্ছা, এখন ঠিক হয়েছে। প্রথমে কিন্তু ব্রহ্ম বলেছিলেন, আসলে আমরা যেভাবে শিখেছি। প্রথমে ওটা বলেছি, হয়তো নেটওয়ার্কের কারণে সমস্যা হয়েছে। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরু করছি, তাহলে আপনারা সকলে একটু মনোযোগ দিন, আর সকলে একটু ভিডিও চালু করবেন। আমি একটু কথা বলি, ভিডিও চালু করলে উপকারিতাটা কি, যে গুরুকুলটা কেমন, যে গুরুকুলের প্রয়োজন কেন ছিল, যে উপনিষদকে বেদান্ত বলা হয়, বেদের শেষ ভাগ। উপনিষদ শব্দের অর্থ হচ্ছে কি, যখন শিষ্যরা গুরুর নিকট গিয়ে তাদের অবিদ্যাকে ত্যাগ করে বিদ্যা গ্রহণ করার যে কার্যক্রমটা ছিল পূর্বে, সেটাকে উপনিষদ বলা হতো। বেদান্ত, উপনিষদকে বেদান্ত বলা হয়, বেদের শেষ ভাগ। তো আমরা মনে করছি এটা একটা ছোটখাটো উপনিষদ। তো এই যখন আমরা চেহারা দেখে ক্লাস করব, তখন আমাদের মানে চেহারা দেখে মানে বোঝা যায়। অনেক সময় যিনি কথা বলেন, শিক্ষক কথা বলার সময় শিক্ষকের শব্দ থেকেও ওনার চেহারা দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। সেজন্য একদম শাস্ত্র মতে হোক, বেদ মতে হোক, যে যিনি আমাকে পড়াচ্ছেন তার চেহারা দেখে আমাদের সবকিছু গ্রহণ করা উচিত, হচ্ছে কথা। দেখুন না, সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে এইরূপ, যে আমরা যখন বই পড়ে বইয়ের মধ্যে কোন একটা গল্প পড়ি, সেটা চেয়েও যখন আমরা গল্পটা টিভিতে দেখি, সেটা আমাদের বেশি মনে থাকে। কেন আমরা সশরীরে দেখি, সকল কিছু অনুধাবন করতে পারি এবং কোনো খুঁত থাকে না। কিন্তু আমরা যখন বই পড়ি, তখন বইয়েই থাকে বিষয়টা। তো যখন আমরা চেহারা না দেখে ক্লাস করব, তখন এটা বইয়ে পড়ার মতো হবে, আর সিনেমা দেখার মতো হবে না। হয়তো অনেকে বুঝতে পারছেন বিষয়টি। সিনেমা দেখলে বিষয়টা, গল্পটা আমাদের মনে থাকে বেশি। যেমন মহাভারত তো অনেকজন দেখেছেন, মহাভারত অনেকজন টিভিতেও দেখেছেন, বইয়েও পড়েছেন। কিন্তু কোনটা বেশি কার্যকর, যে টিভিতে দেখা সেটা বেশি কার্যকরী, নাকি বইয়ে পড়াটা সেটা বেশি কার্যকর? কোনটা কার্যকর? কারণ টিভিতে দেখা সেটা বেশি কার্যকর, কারণ টিভিতে আমরা সকলে দেখি। এইটুকু। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিজয়, আমি বললে তখন তুমি স্লাইডটা চালু করবে।
আজকে আমি যে শুধুমাত্র দুটি ব্যঞ্জনের ব্যবহার সংস্কৃত উচ্চারণ সম্পর্কে অবগত হব। আমি একটু বলবো যে সকলে মিউট রাখুন। আজকে আমরা যে দুটি ব্যঞ্জনের সংস্কৃত উচ্চারণ সম্পর্কে অবগত হব, সেই সংস্কৃত দুটি খুবই গুরুত্বপূর্ণ। যে সংস্কৃত বর্ণ দুটিকে সংস্কৃত শ্লোক উচ্চারণে প্রাণ বলা হয়। এখনো কিন্তু অনেকজনে মিউট করেনি, আমি দেখতে পাচ্ছি। বিজয়, যারা যারা মিউট করবে না ওনাদের রিমুভ করে দিও তো তুমি, কারণ বিষয়টা এখন দুলাল মিউট করছে না, ওনার থেকে নয়েজ আসছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা যে দুটি বাংলা ব্যঞ্জনের সংস্কৃত উচ্চারণ শিখবো, সেই দুটি সংস্কৃত উচ্চারণকে সেই দুটি বাংলা ব্যঞ্জনকে সংস্কৃত শ্লোক উচ্চারণে প্রাণ বলা হয়, যেগুলো আমরা ভুল করে থাকি, যেগুলোর কারণে আমাদের অনেক কিছু আসলে এলোমেলো হয়ে যায়। তো আমরা শিখবো। তো সেই চলুন আগে সেই দুটি ব্যঞ্জনের সাথে আমরা পরিচিত হই। প্রথমত হচ্ছে অনুসার, আরেকটা হচ্ছে বিসর্গ, দুটি হচ্ছে পরাশ্রয়ী ব্যঞ্জন। আজকে শুধু এই দুটি ব্যঞ্জনের আলোচনাই করব, এই দুটি নিয়ে শুধু এই দুটির আলোচনাই করব। তো যারা যারা দেখছেন, আমি আশা করব যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, প্রায় 58 জন, ওনারা কৃপাপূর্বক আপনাদের খাতা কলম নিয়ে একটু প্রস্তুত থাকবেন, আর না বুঝলে আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাস। এটা দেখলেও দেখতে পারেন, না দেখলেও না, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার চেহারা দেখা এবং আমি কি বলি সেটা অবলোকন করা। স্লাইডেরটাও গুরুত্বপূর্ণ, কিন্তু স্লাইডের চেয়েও আমি যেগুলো বলছি সেগুলো সেটা আরো গুরুত্বপূর্ণ। হয়তো স্লাইডের মতো উপস্থাপন নাও করতে পারি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অন্যভাবে উপস্থাপন করতে পারি, এই জন্য আমার কথা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তাহলে বলছি, সংস্কৃত শ্লোক উচ্চারণে বেশিরভাগ যেই বর্ণ দুটির স্বাভাবিক উচ্চারণ হয় না, অর্থাৎ আমরা বাংলা পড়ার সময় যেভাবে উচ্চারণ করি সেভাবে স্বাভাবিক বর্ণ দুটির উচ্চারণ হয় না। যে দুটি বর্ণ হচ্ছে অনুস্বার এবং বিসর্গ, যেগুলোকে আমরা পরাশ্রয়ী ব্যঞ্জন নামে চিনি। তো সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার দুভাবে ব্যবহৃত হয়। আমি বলছি, খাতায় লিখে রাখতে পারেন। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার দুভাবে ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে শব্দের শেষে, দ্বিতীয়টা হচ্ছে শব্দের মাঝখানে। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে শব্দের শেষে, দ্বিতীয়টা হচ্ছে শব্দের মাঝখানে। অনুসার যখন শব্দের শেষে বসবে তখন অনুসার উচ্চারণ আমাদের সরাসরি ময়ে হসন্ত করতে হবে, ময়ে হসন্ত করতে হবে। আমি আবারও বলছি, অনুসার যখন কোনো শব্দের শেষে বসবে তখন অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে। যেমন অহ অনুসার, তাহলে বাংলা উচ্চারণের ক্ষেত্রে এটা অহং, কিন্তু সংস্কৃত শ্লোক উচ্চারণ আমাদের বলতে হবে অহম। অহমও বলা যাবে না, ময়ের অর্ধেক, কারণ মর নিচে হসন্ত। আমি পূর্বে বলেছি ময় হসন্ত। হসন্ত চিহ্ন দ্বারা আমাদের জানান দেয় যে বর্ণের সাথে হসন্ত চিহ্নটি যুক্ত হবে সেই বর্ণটির অর্ধেক উচ্চারণ ঘটবে। যেমন অহম, যেমন মহতিম, মহতিম, তি দীর্ঘস্বর দীর্ঘিকা রয়েছে, তাহলে মহতিম বাংলা উচ্চারণ হবে মহতিম, আর সংস্কৃত উচ্চারণ করতে হবে মহতিম। আর অন্য আরেকটা শব্দ দেখলে পাণ্ডবানিকং, বাংলাতে, সংস্কৃত শ্লোক উচ্চারণ আমাদের বলতে হবে পাণ্ডবানিকম। এইটুকু কে কে বুঝতে পেরেছেন? একটু আমি আপনার থেকে ফিডব্যাক নেব, এইটুকু কে কে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার, খুব ভালো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। দাদা। তাহলে সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার দুভাবে ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে শব্দের শেষে, দ্বিতীয়টা হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের শেষে বসলে আমরা সরাসরি মহাসন্ত করে ফেলবো, এই বিষয়টা তো বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। এবার তাহলে দ্বিতীয় অপশনে যাচ্ছি, যে যদি মাঝখানে বসে অনুসার তখন কি হবে। তখন এখানে আমি শর্টকাট করে উপস্থাপন করেছি, একটু ব্যতিক্রম হয়, এটা বাদ দেন, আগে আমার কথা শুনুন। যে আমরা যেহেতু সকলে পড়েছি
যে ব্যঞ্জন বর্ণের স্তর 5টি। প্রথমটা হচ্ছে স্পর্শ বর্ণ বা বর্গীয় ব্যঞ্জন, দ্বিতীয়টা অন্তঃস্থ বর্ণ অন্তঃস্থ ব্যঞ্জন, তৃতীয়টা উষ্ম ব্যঞ্জন, চতুর্থটা তাড়িত ব্যঞ্জন, পঞ্চমটা পরাশ্রয়ী ব্যঞ্জন। ঠিক আছে? তো এখন আমি বিজয়কে একটু অনুরোধ করব, বিজয় যদি পারে ব্যঞ্জন বর্ণের স্লাইডটা খুলবে, একটু ব্যঞ্জন বর্ণের স্লাইডটা খোলো বিজয়, তুমি যদি পারো। আর ততক্ষণ আমি একটু বলছি। এবার অনুসার যখন কোন শব্দের মাঝখানে বসবে তখন অনুসারের উচ্চারণ কি রূপ হবে সেটি সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। অনুসার যদি শেষে বসে তাহলে আমরা মহাসন্ত করব, যদি মাঝখানে বসে অনুসার তখন অনুসারের উচ্চারণ কি রূপ হবে সেটি সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। আমাদের দেখতে হবে অনুসারের পরের ব্যঞ্জনটি কি। আমরা যে 5 প্রকার উচ্চারণ ভেদে 5 প্রকার ব্যঞ্জন পেয়েছি। প্রথমটা বর্গীয় ব্যঞ্জন, দ্বিতীয়টা অন্তঃস্থ ব্যঞ্জন, তৃতীয়টা উষ্ম ব্যঞ্জন, চতুর্থটা তাড়িত, পঞ্চমটি হচ্ছে পরাশ্রয়ী। তো এই ক্ষেত্রে যখন অনুসার মাঝখানে বসবে তখন অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় ব্যঞ্জন হয়, দেখি বর্গীয় ব্যঞ্জন কাকে বলে কে বলতে পারবে? এখান থেকে কে একজন হাত উঠায় বলতে পারবে? হাত উঠাবেন, এমনি নয়। বর্গীয় ব্যঞ্জন কাকে বলে কে বলতে পারবে? বা কোন বর্ণ থেকে কোন বর্ণ পর্যন্ত বর্গীয় ব্যঞ্জন? জ্যোতি দিদি ছাড়া বলতে হবে। আমি বলি। হ্যাঁ, বিশ্বজিৎ দাদা আপনিও পারবেন, আপনিও পূর্বের ক্লাস করেছেন। মনিকা মন্ডল নামে একজন দিদি হাত উঠাইছেন, ওনাকে আপনি ক্যামেরা চালু করে বলুন। বলুন নমস্কার বলুন। ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনকে বর্গীয় ব্যঞ্জন বলা হয়। হ্যাঁ, ক থেকে ম পর্যন্ত বর্ণকে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জনকে বর্গীয় ব্যঞ্জন বলে। অনুসার যখন মাঝখানে বসবে তখন আমাদের অনুসারের পরের ব্যঞ্জনটি লক্ষ্য করতে হবে। অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় ব্যঞ্জন হয়, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণ হয়, তবে আমাদের দেখতে হবে কোন বর্গের। বর্গীয় বর্ণের কিন্তু আবার 5টি স্তর, ব্যঞ্জনের 5টি স্তর, আবার বর্গীয় বর্ণেরও 5টি স্তর। ব্যঞ্জনের 5টি স্তর হচ্ছে, প্রথমটা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন বা স্পর্শ বর্ণ, দ্বিতীয়টা হচ্ছে অন্তঃস্থ বর্ণ, তৃতীয়টা হচ্ছে উষ্ম বর্ণ, চতুর্থটা হচ্ছে তাড়িত বর্ণ, পঞ্চমটা হচ্ছে পরাশ্রয়ী। এবার বর্গীয় বর্ণের 5টি স্তর কি? প্রথমটা হচ্ছে ক বর্গীয় তথা কণ্ঠধ্বনি, তারপর হচ্ছে অবর্গীয় তালব্য ধ্বনি, তারপর হচ্ছে ক চ ট ত প, তারপরটা হচ্ছে বিজয় তুমি আবার মিসিং করলা কেন? প্রথমটা হচ্ছে ক বর্গীয় কণ্ঠধ্বনি, দ্বিতীয়টা হচ্ছে চ বর্গীয় তালব্য ধ্বনি, তারপর হচ্ছে ট ট ড দ মূর্ধন্য, যেটি ট বর্গীয় বলি, যেটাকে আমরা মূর্ধা ধ্বনি হিসেবে চিনি। এরপর হচ্ছে ত ত দ দ দন্ত ন, যেটাকে আমরা দন্ত ধ্বনি হিসেবে চিনি। হ্যাঁ, এবার অন্তিম হচ্ছে প ফ ব ব ম, পঞ্চম নাম্বার, যেটাকে আমরা ত বর্গীয় ধ্বনি বলি এবং ওষ্ঠ ধ্বনি নামে চিনি। তো এখানে বর্গীয় বর্ণ আবার 5টি স্তর। তো এখানে যখন অনুসার মাঝখানে বসবে তখন আমাদের দেখতে হবে অনুসারের পরের ব্যঞ্জনটি কি, কোন বর্গের। যদি বর্গীয় বর্ণ হয়, যদি বর্গীয় ব্যঞ্জন হয়, অনুসারের পরের ব্যঞ্জন যদি বর্গীয় বর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে অনুসারের পরের বর্গীয় ব্যঞ্জনটি কোন বর্গের। তুমি স্লাইডটা চালু করো, তুমি, ওনাদের অসুবিধা হচ্ছে। এই স্লাইড না, এবার পরবর্তী স্লাইডে যাও, যেটা আজকের আলোচনা করার কথা সেই বিষয়টা যাও। থ্যাংক ইউ। তাহলে এবার দেখুন, আমি বলছি যে অনুসার এখানে দেখতে পাচ্ছেন যদি বর্গীয় বর্ণ, তাহলে যেমন আমি এখানে লিখেছি, বিজয় একটু উপরে তুলো, তুমি স্লাইডটা একটু উপরে তুলো হালকা করে। হ্যাঁ, উপরে তুলো স্লাইডটা। দেখুন, যদি বর্গীয় ব্যঞ্জন হয় তাহলে মনে করুন আমি এখানে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আরেকটু করে বলছে অনুসারের উচ্চারণ বর্গীয় বর্ণ হলে সেই বর্গীয় বর্ণের নাসিক্য উচ্চারণ করতে হবে। যদি বর্গীয় ব্যঞ্জন হয়, অর্থাৎ অনুসার মাঝখানে আছে, অনুসারের পরের ব্যঞ্জনটি বর্গীয় বর্ণ, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন বর্গের।
যে বর্গের বর্ণটি হবে সেই বর্গের নাসিক্য উচ্চারণ করতে হবে। যেমন আমি এখানে লিখেছি, আমি আরেকবার বলেছি, যেমন এখানে নাসিক্য বর্ণ হচ্ছে পাঁচটি নাসিক্য ব্যঞ্জন, 5টি উ, ঞ, ন, ন, ম, অর্থাৎ উ, ঞ, মূর্ধন্য ণ, দন্ত্য ন, ম, এই 5টি হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এই 5টি নাসিক্য ব্যঞ্জনের আনুনাসিক উচ্চারণ হচ্ছে 3টি। উ এর আনুনাসিক উচ্চারণ উ, তারপর দন্ত ন এবং মূর্ধন্য ণ এর নিয়, দন্ত ন, মূর্ধন্য ণ, এই 3টি বর্ণের আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্ত ন, আর ম এর আনুনাসিক উচ্চারণ হচ্ছে ম। যেমন আমি এখানে লিখেছি, যেমন আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি, সাংখ্য যোগ। তাহলে সাংখ্য যোগ দন্ত কাশা অনুসার ক্ষয় ফলা, এই ক্ষেত্রে অনুসার মাঝখানে বসেছে। এবার অনুসার উচ্চারণ কিরূপ করব সেটি সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। তাহলে পরের ব্যঞ্জনটি আমরা দেখতে পাচ্ছি খ। তাহলে খ, প্রথমে খ যেহেতু বর্গীয় ব্যঞ্জনটি দেখতে হবে, যেহেতু দেখতে পাচ্ছি আমরা এই খ ব্যঞ্জনটি বর্গীয় ব্যঞ্জন, কিন্তু কোন বর্গের, সেটা কি ক বর্গীয় নাকি চ বর্গীয় নাকি ট বর্গীয় নাকি ত বর্গীয় নাকি প বর্গীয়? ক, চ, ট, ত, প কোন বর্গের? তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ক বর্গীয়। তো ক বর্গীয় যেহেতু ধ্বনি, তাহলে ক বর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে উ, তাহলে আমাদের উর মতো করতে হবে অনুসার উচ্চারণ। সেই ক্ষেত্রে যেহেতু অনুসারটা যেহেতু পরাশ্রয়ী ব্যঞ্জন, সেজন্য আমাদের হসন্ত যুক্ত উচ্চারণ করতে হবে। আমাদের অনুসারের উচ্চারণ হসন্ত যুক্ত, সেই নাসিক্য উচ্চারণ করতে হবে, অর্থাৎ হসন্ত যুক্ত নাসিক্য বর্ণের মতো উচ্চারণ করতে হবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, যেমন উ, তাহলে অনুসার উচ্চারণ করতে হবে উ হসন্ত, তাহলে সাংখ্য। এবার যেমন এটা সংজ্ঞা, তাহলে এটাকে উচ্চারণ করতে হবে সংজ্ঞা, কারণ বর্গীয় যোগ নিয়োজকে হয় উক্ত যোগকাক্ষরটি নিয়োজ, যা আমরা পূর্বের ক্লাসে ধারণা পেয়েছি, জ্ঞান পেয়েছি। তাহলে বর্গীয় জ হচ্ছে তালব্য ধ্বনি, অর্থাৎ চ বর্গীয় ধ্বনির একটি বর্ণ। তাহলে চ বর্গীয় ধ্বনির নাসিক্য বর্ণ হচ্ছে নিয়। তাহলে উক্ত স্থানে নিয় এর মতো উচ্চারণ করার কথা, যেহেতু নাসিক্য বর্ণের মতো উচ্চারণ করবো বলে আমরা বলেছি, কিন্তু নিয় এর মতো উচ্চারণ করতে পারবো না। কারণ কেন? নিয় এর আনুনাসিক উচ্চারণ করতে হবে, যা আমরা পূর্বেই জেনেছি। নিয় একটি নাসিক্য ব্যঞ্জন, কিন্তু নিয় এর আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্ত, সেই জন্য আমাদের সংজ্ঞা করতে হবে, সংজ্ঞা বলতে হবে, সংজ্ঞা এভাবে বলতে হবে, সংজ্ঞা এভাবে। এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আন্টি, অনুসার তরসিকারটি আন্টি, তাহলে অনুসার মাঝখানে রয়েছে। তাহলে এবার ট বর্গীয় ধ্বনির নাসিক্য হচ্ছে দন্ত ন, তাহলে আন্টি বলতে হবে, আন্টি। এবার সংবাদ, অনুসার মাঝখানে রয়েছে, অনুসারের পরের ব্যঞ্জনটি হচ্ছে ব, তাহলে ব, প, প, ব, ব, ম, অনুসার হচ্ছে ম করতে হবে, সংবাদ। এবার অন্তিম হচ্ছে অংতু, অনুসার তরসিকত্ব, তাহলে অংতুকে আমাদের উচ্চারণ করতে হবে ত, ত, দ, দ, ন, নর মতো উচ্চারণ করতে হবে, অন্তু। তাহলে বর্গীয় বর্ণের হিসাবটা ক্লিয়ার। তাহলে আমরা জেনেছি ব্যঞ্জন মানে 5টি স্তর, বর্গীয় বর্ণ বসলে আমরা সমাধান করতে পারবো। এবার বর্গীয় বর্ণ ছাড়া যদি উষ্ম বর্ণ বসে, তাড়িত ব্যঞ্জন বসে, অন্তস্থ ব্যঞ্জন বসে, সেই ক্ষেত্রে আমাদের অনুসার উচ্চারণ করতে হবে ম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে অনুসার যদি শব্দের শেষে বসে, তাহলে ম হসন্ত উচ্চারণ হবে, মাঝখানে বসলে পরের ব্যঞ্জনটি দেখতে হবে কি বর্ণ। পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয়, তাহলে বর্গীয় বর্ণের যে বর্গের বসবে সেই বর্ণের নাসিক উচ্চারণ করতে হবে। তাছাড়া যদি বর্গীয় বর্ণ ছাড়া যদি অন্যান্য বর্ণগুলো বসে, সেক্ষেত্রে আমরা ম করব। বুঝতে পেরেছি? যেমন যেমন সংশয়, দন্তস অনুসার তালবস অন্তস্থীয়, এখানে তালবস কিন্তু উষ্ম বর্ণ, এটি বর্গীয় বর্ণ নয়, সেক্ষেত্রে আমরা অনুসার উচ্চারণ ম করব। আমাদের বলতে হবে সংশয়। যেমন সংসদ, এক্ষেত্রে আমাদের বলতে হবে সংসদ। যেমন সংস্কৃত, এটাকে বলতে হবে সংস্কৃতম, সংস্কৃত এভাবে বলতে হবে। এবার অনুসার উচ্চারণ নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে একটু জানাবেন। আমরা শিখবো কম, মানে পড়বো কম, কিন্তু মাথায় রাখবো বেশি। কারণ আমি কম কম দিচ্ছি কেন? কারণ এখানে অনেকজন চাকরিজীবী আছে, হয়তো ওনারা পড়তে বসতে সুযোগ পাবে না, সেজন্য কম শিখলে কমটা আমরা বেশিরভাগ ধারণ করে রাখবো। বাক্যভেদে কি ভিন্ন হবে? না, অনুসারের উচ্চারণ না, বাক্যভেদে ভিন্ন হবে না, আমি যেভাবে বলছি সেটাই থাকবে। এবার এই অনুসার কেন্দ্রে কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আমরা অন্যান্য 10 মিনিট সময় রয়েছে, আমরা 5 মিনিট অন্য আলোচনায় করব। প্রভু হরে কৃষ্ণ। সমস্যা আছে? জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। কে প্রভু আরেকবার যদি একটু রিপিট করেন তাহলে একটু ভালো হয় আর কি। আপনার পরিচয় সংক্ষেপে একটু রিপিট করে দেন। পরিচয়? ও, আমার নাম শিপন কুমার মহন্ত। ঠিক আছে, আমি আজকে ফার্স্ট ডে আপনাদের ক্লাসে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বলছি, আমি কিন্তু তাড়াতাড়ি করে বলবো, কেন সময় কম। সকলে মিউট করে শুনুন।
সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার দুভাবে ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে শব্দের শেষে, তারপর হচ্ছে শব্দের মাঝখানে। শব্দের শেষে বসলে আমাদের অনুসার উচ্চারণ ময় হসন্ত করতে হবে, অর্থাৎ ময়ের অর্ধেক করতে হবে। যেমন অহম, অহ অনুসার বাংলাতে হলো অহং, সংস্কৃত হলো আহম। ঠিক আছে। এবার দ্বিতীয়ত হচ্ছে অনুসার যখন কোন শব্দের মাঝখানে বসবে তখন অনুসারের উচ্চারণ কিরূপ করবো সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে অনুসারের পরের ব্যঞ্জনটির ভিত্তিতে। অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় তবে যে বর্গের বর্ণটি বসবে সেই বর্গের নাসিক উচ্চারণ করতে হবে। যেমন সাংখ্য, দন্ত স কাশা অনুসার ক্ষয়জ ফলা, এখানে খ খ হচ্ছে ক বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি নাসিক বর্ণ হচ্ছে উ, এখানে অনুসার উচ্চারণ করতে হবে উর মতো, তবে হসন্ত যুক্ত উ। প্রত্যেক নাসিক মানে হসন্ত যুক্ত উচ্চারণ করতে হবে, যেমন সাংখ্য। ঠিক আছে। যেমন সংবাদ, দন্ত স অনুসার ব আকার বাদ, তাহলে ব হচ্ছে প বর্গীয় ধ্বনি অষ্টবর্ণ, অষ্টবর্ণের প বর্গীয় ধ্বনি নাসিক বর্ণ হচ্ছে ম, তাহলে সংবাদ এভাবে বলতে হবে। আর বর্গীয় বর্ণ ছাড়া যদি অন্যান্য বর্ণগুলো বসে, কারণ ব্যঞ্জন বর্ণের স্তর পাঁচটি, একটা হচ্ছে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ, দ্বিতীয়টা হচ্ছে অন্তঃস্থ বর্ণ, তৃতীয়টা হচ্ছে উষ্ম বর্ণ, চতুর্থটা হচ্ছে তাড়িত বর্ণ এবং অন্তিমটা হচ্ছে পরাশ্রয়ী ব্যঞ্জন। তাহলে বর্গীয় বর্ণ ছাড়া যদি অন্য 4 প্রকার বর্ণ বসে অনুসার মাঝখানে হলে সেক্ষেত্রে আমরা অনুসার উচ্চারণ ম করব। যেমন সংসদ, সংশয়, সংস্কার, সংস্কৃত, সংস্কৃত, এভাবে। আর কারো কোনো সমস্যা রয়েছে? সমস্যা রয়েছে? আমি আশা করছি যে আমার এই ক্লাস পাওয়ার পর জলের মতো সহজ হবে সংস্কৃত পাঠ। না স্যার। কথা হচ্ছে এটা, আমিও চাইবো আমরা তাড়াতাড়ি শেষ করব, অতি শীঘ্রই আপনাদের জন্য দেবনাগরী লিপি শিক্ষার উপর একটি ফ্রি কোর্স চালু করব। আপনাদের আশীর্বাদ প্রার্থী। দেবনাগরী লিপিতে আমাদের গীতা পড়তে হবে। আমরা এখন পড়ছি বাংস্কৃত, আমরা যেভাবে বাংলিশ লিখি, যে আমরা বাংলিশ লিখি না এখন, যে টেক্সট করি অনেকজনকে যে কেমন আছো, কে এম এন, কেমন আছো, আছো লিখি, ইংরেজি বাংলাকে ইংরেজি বর্ণের উপর লিখি, যেটাকে আমরা বাংলিশ বলি, তাই না? এখন আমরা পড়ছি কি, এখন আমরা পড়ছি বাংস্কৃত, অর্থাৎ সংস্কৃতকে বাংলার উপর কনভার্ট করে। ধর্মক্ষেত্রে ধটা বাংলা ব্যঞ্জন, কিন্তু বাস্তবে রচিত হচ্ছে দেবনাগরী লিপির। তো ওইটা যদি বাংলিশ হয় এটা হচ্ছে বাংস্কৃত, যেটা আমি নাম দিয়েছি বাংস্কৃত এটাকে। তো সেই বাংস্কৃতটা আমাদের বন্ধ করতে হবে, আমাদের সংস্কৃত করতে হবে। ঠিক আছে। এবার বাকি রইল হচ্ছে বিসর্গ। আমি কিন্তু তাড়াতাড়ি বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। বিজয়, তুমি আপনারা যদি চান, আচ্ছা আমার তো 7টায় আরেকটি সেশন রয়েছে, অন্যদিন হোক আর নয়। আমি আরেকটা লিংক ক্রিয়েট করতে চেয়েছিলাম, এখন যেহেতু 7 মিনিট হয়ে গেছে আমার দেরিতে, 7:30। আচ্ছা, করা যাবে। এই বিষয়ে আপনাদের কি মত দেখি। এখন এই যেহেতু 7 মিনিট সময় রয়েছে, আমি রাজি। যেহেতু এখানে সকলে জানান তো আরেকটি লিংক ক্রিয়েট করবে তো বিজয়। বিজয় তোমার কি ক্লাস আছে আজকে? শোনা যাচ্ছে না। বিজয় তোমার ক্লাস আছে আজকে? বিজয় তোমার ক্লাস আছে আজকে? তাহলে তুমি কৃপাপূর্বক, তোমায় কষ্ট দিচ্ছি ভাই, তুমি আরেকটা লিংক ক্রিয়েট করো। এখন এটা তো শেষ হয়ে যাবে, এখন তুমি আরেকটা লিংক ক্রিয়েট করে লিংকটা ওই গ্রুপে দিয়ে দাও, নাহলে এখানে ডেসক্রিপশনে দিয়ে দাও, এখান থেকে যুক্ত হয়ে যাক সকলে। আপনারা কি করবেন নাকি আপনারা কি যুক্ত হবেন সকলে? আর একটা লিংক আপনাদের সময় হবে? আচ্ছা, আমি একটা কথা বলি, যারা যারা যুক্ত হবে তাহলে বলছি, সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়, অনুসার 2 ভাবে, বিসর্গ 3 ভাবে। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। প্রথমটি হচ্ছে শ্লোকের শেষে বা লাইনের শেষে, সেটা ছন্দের গঠন অনুসারে। বিসর্গের উচ্চারণ কিন্তু খুবই কঠিন। বিসর্গের উচ্চারণ করার সময় আগে আমাদের দেখতে হবে শ্লোকটি কোন ছন্দে রচিত। এবার ছন্দ চেনার জন্য আমাদের ছন্দ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন তো অনেক ছন্দ হয়েছে, বেদের রয়েছে 7টি ছন্দ, বেদের বাইরেও সংস্কৃত ছন্দ অনেক ছন্দ রয়েছে, যেমন গীতাধ্যান, এটাকে শার্দুল বিকৃত ছন্দ নামে ছন্দ বলা হয়, যেটি সংস্কৃত ছন্দ, যেটা খুবই কঠিন। যেমন বৈদিক ছন্দ তো একটা নির্দিষ্ট সমতায় আছে, 8 পর ছেদ করতে হবে, অনুষ্ঠুপ হলে 11 হলে, ত্রিষ্টুপ হলে 11, গায়ত্রী হলে 8, এভাবে। কিন্তু শার্দুল বিকৃত ছন্দটি হচ্ছে খুবই কঠিন, যেখানে প্রতিটি ছত্রে প্রতিটি লাইনে থাকবে 19টি করে অক্ষর। পাঠ করার ক্ষেত্রে আমাদের 12 অক্ষর পাঠ করে থেমে বাকি 7 অক্ষর পাঠ করতে হবে।
ওই বিষয়টা খুবই কঠিন, সেজন্য বিসর্গ এর কি রূপ উচ্চারণ হবে সেটি নির্ণয় করার জন্য আগে আমাদের ছন্দ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি আবারও বলছি, সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। প্রথমটি হচ্ছে শ্লোকের ছন্দের গঠন অনুসারে শ্লোকের শেষে বা লাইনের শেষে। শ্লোকের শেষে বা লাইনের শেষে থাকলে আমাদের উচ্চারণ করতে হবে হ। অর্থাৎ এখানে অদ্রিজা একজন হাত তুলে দাদা। দিদি কিছু বলবেন? দাদা যেটা বলেছেন সেটা আরেকবার বলবেন? একদম একদম বলছি, সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে শ্লোক ছন্দের গঠন অনুসারে শ্লোকের শেষে বা লাইনের শেষে, সেটি ছন্দের গঠন অনুসারে কিন্তু, যেমন অনুষ্ঠুপ ছন্দ হলে 8 অক্ষরের পরে, ত্রিষ্টুপ হলে 11 অক্ষরের পরে, জগতি হলে 12-র পরে, বা লাইনের শেষে বা শ্লোকের শেষে। তো যখন লাইনের শেষে শ্লোকের শেষে বা 8 অক্ষরের পরে বসবে তখন আমাদের বিসর্গের উচ্চারণ হ করতে হবে, সেটা অর্ধহ নয়। অনেকে অর্ধহ উচ্চারণ করে, সংস্কৃত শ্লোক উচ্চারণে অর্ধহ কোনো উচ্চারণ হয় না। যখন অর্থাৎ অর্ধেক বর্ণের কোনো উচ্চারণ হয় না, যখন অর্ধেক উচ্চারণ হবে তখন সেই বর্ণের নিচে হসন্ত চিহ্ন থাকবে। আমি আবারও বলছি, তাহলে যখন বিসর্গ যখন 8 অক্ষরের পরে থাকবে, 16 অক্ষরের পরে থাকবে, অনুষ্ঠুপ ফলে ত্রিষ্টুপ ফলে 11 অক্ষরের পরে থাকবে, বা শ্লোকের শেষে লাইনের শেষে থাকবে, তখন আমরা হ উচ্চারণ করব। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো কাট চিহ্ন ব্যবহৃত হয় বা শর্ট চিহ্ন ব্যবহৃত হয়, তবে সে কাট চিহ্ন এবং শর্ট চিহ্নের উচ্চারণকেও বিসর্গের সাথে জুড়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ হ সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। যেমন প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে প্রথম ছত্রের লাইনের শেষে রয়েছে ইউয়ুৎ সাবাহ, ইউয়ুৎ সাবাহ, অর্থাৎ বর পরে বিসর্গ রয়েছে। তাহলে এই বিসর্গের জন্য আমরা হ উচ্চারণ করি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে কোনো শর্ট চিহ্ন বা কাট চিহ্ন যুক্ত হয়েছে কিনা। তাহলে বর সাথে তো কোনো শর্ট চিহ্ন বা কাট চিহ্ন যুক্ত হয়নি, সেজন্য আমরা হ বলি, ইউয়ুৎ সাবাহ বলি। যদি বর সাথে কোনো কাট চিহ্ন বা শর্ট চিহ্ন যুক্ত হতো, তবে সে কাট চিহ্ন এবং শর্ট চিহ্নকে হ সাথেও উচ্চারণ করতে হতো। যেমন বর সাথে যদি আকার যুক্ত হতো তখন কি হতো, দেখি এখানে মন দিয়ে শুনছেন সুপর্ণা দিদি মহোদয়া, উনি বলবেন, আমি ওনাকে অবলোকন করছি, উনি একদম মন দিয়ে শ্রবণ করছেন। আপনি বলুন, যদি বর সাথে যদি কোনো একটা আকার যুক্ত হতো বা উকার যুক্ত হতো, তখন উচ্চারণটা কি রূপ হতো? হ্যালো, আচ্ছা, কেউ বলতে পারবেন? আমি বলি, হ্যাঁ বলুন দাদা। বর সাথে আকার থাকলে হয় আকারে হা উচ্চারণ হবে। তার মানে সম্পূর্ণ কি দাঁড়ালো উচ্চারণটা? সম্পূর্ণ উচ্চারণটা কি দাঁড়ালো? বা শিকার থাকলে সম্পূর্ণটা বলুন না, একজনে বলুন। শ্যামল দাদা একটু মিউট করুন, বিষয় দাদা বলুন, সম্পূর্ণটা বলুন, ক্যামেরা চালু করে বলুন। ইয়ুৎ সাবাহ, বুঝিনি। ইয়ুৎ সাবাহ, হ্যাঁ, এটা হচ্ছে ইয়ুৎ সাবাহ। ঠিক এভাবে যখন বিসর্গ তার মানে আমরা বুঝতে পেরেছি, যখন বিসর্গটা লাইনের শেষে বা শ্লোকের শেষে বা ছন্দের গঠন অনুসারে যেখানে ছেদ দেওয়া দরকার সেখানে বসেছে, ছেদ্য অংশনে, সেখানে আমাদের উচ্চারণ করতে হবে হ, এবং পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো কাট চিহ্ন বা শর্ট চিহ্ন যুক্ত থাকে, তবে সেই কাট চিহ্ন এবং শর্ট চিহ্নের উচ্চারণকে হ সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। এটুকু ক্লিয়ার। এবার আরেকটি বিষয়, প্রথমটা আমি বুঝেছি যে সংস্কৃত শ্লোক উচ্চারণ তিন ভাবে বিসর্গ ব্যবহৃত, প্রথমটা হচ্ছে শ্লোক হিসেবে লাইন শেষে, বুঝেছি। এবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে যখন মাঝখানে বসবে, মাঝখানে অর্থাৎ শ্লোকের মাঝখানে অনুষ্ঠুপ ফলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে, ত্রিষ্টুপ ফলে 1 থেকে 11 অক্ষরের মধ্যে, জগতি হলে 1 থেকে 12 অক্ষরের মধ্যে, গায়ত্রী হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে, এইভাবে যদি মাঝখানে বসে তখন আমাদের পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হবে, পরের ব্যঞ্জনটির দুবার উচ্চারণ করতে হবে।
সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যে বর্ণটি আমাদের দুবার উচ্চারণ করতে হবে সেই বর্ণটির প্রথমবার উচ্চারণ অর্ধেক করতে হবে। যেমন আমরা প্রথম অধ্যায়ে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি মা ম কা, কার পরে কিন্তু বিসর্গ রয়েছে, তাহলে 3 অক্ষরের মধ্যে কিন্তু বিসর্গ, তাহলে উক্ত শ্লোকটি কিন্তু অনুষ্ঠুপ ছন্দে রচিত। অনুষ্ঠুপ ছন্দে রচিত হলে সেই শ্লোকটি আমাদের 8 অক্ষর পর ছেদ করতে হবে। এখন 8 অক্ষর পর যে ছেদ করতে হবে, 8 অক্ষরে থাকলে কিন্তু হ হা যুক্ত হবে, হ যুক্ত হবে, হ বলতে হবে আমাদের। 8 অক্ষরে যুক্ত থাকলে বিসর্গ, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে হ। এখানে যেহেতু 8 অক্ষরে নেই, 3 অক্ষরে রয়েছে, অর্থাৎ শ্লোকের মাঝখানে 1 থেকে 8 অক্ষরের মধ্যে, যেহেতু এটি অনুষ্ঠুপ ছন্দে রচিত, 1 থেকে 8 অক্ষরের মধ্যে বিসর্গটি রয়েছে, সেক্ষেত্রে আমাদের বিসর্গের পরের ব্যঞ্জনটির দুবার উচ্চারণ করতে হবে, দ্বিতীয় উচ্চারণ করতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বিসর্গের পরের ব্যঞ্জনটি হচ্ছে প, কেননা মা ম কা, তারপর বিসর্গ রয়েছে, তারপর পাণ্ডবাশ্রয় লেখা আছে, পাণ্ডবাশ্রয় প। তাহলে আমাদের যেহেতু বিসর্গের পরের ব্যঞ্জনটি প, সেক্ষেত্রে আমাদের প এর দ্বিতীয় উচ্চারণ করতে হবে দুবার। সেক্ষেত্রে প্রথমবার উচ্চারণে প এর অর্ধেক উচ্চারণ করতে হবে, তারপরে সম্পূর্ণ উচ্চারণ করব। যেমন মা ম কাপ পাণ্ডবাশ্রয়। অর্থাৎ আমরা বুঝবো যে যখন বিসর্গ মাঝখানে থাকবে ছন্দের গঠন অনুসারে, তখন বিসর্গের পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করব। ক্লিয়ার? এই বিষয়টা কে কে বুঝেছেন? কে কে বুঝেছেন? হ্যাঁ দাদা বুঝেছি। থ্যাংক ইউ। তাহলে মা দাদা মকা, বুঝেছি। থ্যাংক ইউ। মা মকা তার বিশেষ করে পরের বর্ণের যে বর্ণটা থাকবে সেই বর্ণের সাথে উচ্চারিত হবে, সেই বর্ণটা দ্বিত্ব। হ্যাঁ, দুবার উচ্চারণ হবে। বিসর্গের পরের বর্ণটা দুইবার। হ্যাঁ, যদি মাঝখানে থাকে বিসর্গটা, আবার 8 অক্ষরের পরে থাকলে নয়, কিন্তু ছন্দের গঠন অনুসারে। আমি বললাম না, সকল কিছুর মূল হচ্ছে ছন্দ। আগে আপনাদের ছন্দ চিহ্নিত করতে হবে। আমরা তো অনেক গীতা পাঠকরা আছি, কি ছন্দ লাগবে না একদম। আমার একজন টিচার ছিলেন ছোটবেলায়, তখন উনি আমাকে বলতেন, এ অন্তু দেখো আমি মানে এক নিঃশ্বাসে কত কত পড়তে পারি। উনি বলতেন ধর্মসূত্র গুরুসূত্র সমাবেত মানে এক নিঃশ্বাসে সব। তো এইরূপ ফলে হবে না, আমাদের আগে দেখতে হবে প্রতিটি বর্ণের স্বতন্ত্র উচ্চারণ করতে হবে। যেহেতু বেদাঙ্গ বিষয় রয়েছে আমাদের, সেই বিষয়গুলো প্রতিটি বিষয়, প্রতিটি শ্লোক উচ্চারণ করার আগে আমাদের ছন্দ সম্পর্কে জানতে হবে। যেমন আমরা যে আমাদের সনাতন শাস্ত্রের প্রতিটি মন্ত্র পেছনে কিন্তু, প্রতিটি শ্লোকের পেছনে কিন্তু বিশদ ব্যাকরণ রয়েছে। যে আমরা যে দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র বলি, সেটা কিন্তু অনুষ্ঠিত ছন্দে রচিত। বা আমরা যদি শিব মন্ত্র বলি, শিবের বলি, দুর্গার বলি, সকল কিছু হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে রচিত। সনাতন শাস্ত্রের বেশিরভাগ মন্ত্র কিন্তু অনুষ্ঠুপ ছন্দে রচিত। এই জন্য আমাদের অনুষ্ঠুপ ছন্দটা খুবই গুরুত্বপূর্ণ। চণ্ডী বলেন, তারপর বলেন আদ্যা স্তোত্রম, নবগ্রহ স্তোত্রম, গীতা বলেন, সকল কিছু কিন্তু অনুষ্ঠুপ ছন্দে রচিত। অনুষ্ঠুপ ছন্দটা খুবই গুরুত্বপূর্ণ একটি ছন্দ। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কথা। এবার হ্যাঁ বলুন। প্রথম লাইনে উচ্চারণ আপনার কথাটা স্পষ্টভাবে আসেনি ভাই। প্রথম লাইনে উচ্চারণ আপনি আমাকে ইনবক্স করুন, শ্যামল দাদা, আমাকে ইনবক্সে বলবেন বিষয়টা, কারণ সময় চলে যাচ্ছে, আমার কিন্তু বিষয়ে বেরোতে হবে। আচ্ছা, এখানে আরেকজন হাত তুলেছেন, এসকে দাদা। বলুন দাদা, বলুন। প্রণাম দাদা। আমরা বলছি যে ছন্দ চিনবো কিভাবে যে এটা অনুষ্ঠুপ ছন্দ? এইটা কি আপনি কোনো ক্লাস নেবেন এরপরে, না আগে শিখাইছেন? অনুষ্ঠুপ ছন্দ কিভাবে চিহ্নিত করবো সেই ক্লাসটা প্রথম দিন হয়েছিল। আপনি একটা কাজ করবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গতকালকে আমি একটি 24 মিনিটের ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটি দেখলে আপনি চিহ্নিত করতে পারবেন। সেই ভিডিওটি মন দিয়ে দেখবেন, শুধু দেখা নয়, চোখের তৃপ্তির জন্য দেখা নয়, মনের তৃপ্তির জন্য দেখা নয়, মেধার তৃপ্তি এবং আত্মতৃপ্তির জন্য দেখবেন, খাতা কলম গীতা নিয়ে। রীতি দিদি কি বলেছেন? প্রণাম। রীতি দিদি কি বলবেন? রীতি বর্মন দিদি কিছু বলবেন? দাদা ইউটিউবে যে 24 মিনিটের ভিডিওটা আছে ওইটা দেখলেই ছন্দ সম্পর্কে বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। এবার অন্তিম হচ্ছে, তাহলে আমরা দুটি প্রসেস জেনে গেছি। প্রথমটি হচ্ছে শ্লোকের মাঝখানে বসলে কি হবে, অর্থাৎ বিসর্গ শ্লোকের শেষে বসলে কিভাবে উচ্চারণ করব, আর দ্বিতীয়টা হচ্ছে মাঝখানে বসলে কিরূপ উচ্চারণ করব। এবার আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 3 নাম্বারটা আমি তিন ভাবে বলেছি, এটা হচ্ছে লুপ্ত থেকে।
লুপ্ত থেকে কিন্তু বিসর্গের উচ্চারণ ঘটে। এটি কখন আমরা চিহ্নিত করতে পারবো? দেখুন, ছন্দের গঠন অনুসারে শ্লোক যখন অনুষ্ঠুপ ছন্দ হবে তখন অষ্টম অক্ষরে, অর্থাৎ যেখানে অষ্টম অক্ষর হবে সেই অষ্টম অক্ষরে যদি 3 ধরনের স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, ঔকার, আবার বলছি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, ঔকার, এই 3টি বর্ণ এবং 2টি চিহ্ন, সরি 4টি বর্ণ এবং 1টি চিহ্ন, এই 5টির মধ্যে যে কোনো একটি যদি থাকে তবে তারপরে আমাদের বিসর্গের ব্যবহার করতে হবে। আমরা যদি উদাহরণ অবলোকন করি, দৃষ্টি আরোপ করি, তাহলে প্রথম অধ্যায়ে 4র্থ শ্লোকটি আমরা দেখতে পারি। প্রথম অধ্যায়ে 4র্থ শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অত্র শূরা মহে শ্বাসা। তাহলে একটু আমার হাতের দিকে অবলোকন করুন, আমি হাত দেখাচ্ছি 5টা আঙ্গুল, একটু দেখুন সকলে। অত্র 2 অক্ষর, অত্র 2 অক্ষর, শূরা 4 অক্ষর, মহে 6 অক্ষর, শ্বাসা 8 অক্ষর। শ্বাসা, শ্বাসা, শ্বাসা মূর্ধন্য শকে এসএচ এর মতো উচ্চারণ করতে হবে। আবার বলছি, অত্র শূরা মহে শ্বাসা। তাহলে অষ্টম অক্ষরে কিন্তু আমরা দন্ত শকে দেখতে পাচ্ছি। আমি যে 5টি বিষয় বলেছিলাম, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র, ঔকার, এই 5টির মধ্যে যে কোনো একটি যদি অষ্টম অক্ষর থাকে, অনুষ্ঠুপ হলে অষ্টম অক্ষর, ত্রিষ্ঠুপ হলে 11 অক্ষর, জগতি হলে 12 অক্ষর, এভাবে শার্দুল বিকৃত ছন্দ হলে 12 অক্ষর, এভাবে, তাইলে আমাদের তারপরে বিসর্গের ব্যবহার করতে হবে। যেহেতু এখানে দন্তস দেখতে পাচ্ছি, দন্তসের পরে আমাদের একটা বিসর্গ ব্যবহার করতে হবে। তো দন্তসের পর যদি বিসর্গ ব্যবহার করি তাহলে সচরাচর অষ্টম অক্ষরে যদি বিসর্গ থাকে আমরা কি উচ্চারণ করবো? হ উচ্চারণ করবো। এবার হ উচ্চারণ করবো, ঠিক আছে। এবার বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো শর্ট চিহ্ন বা কাট চিহ্ন যুক্ত থাকে, সেই শর্ট চিহ্ন কাট চিহ্নের উচ্চারণকেও কিন্তু আমরা আমাদের হর সাথে উচ্চারণ করতে হবে। যেমন এখানে দন্ত স্বরের পরে বিসর্গ ব্যবহার করেছি, বিসর্গ সন্ধির ব্যবহার করেছি সেজন্য, তবে বিসর্গের জন্য হ উচ্চারণ করেছি। এবার বিসর্গের পূর্বের ব্যঞ্জনটি হচ্ছে দন্ত স, দন্ত সর সাথে কিন্তু একটা আকার যুক্ত রয়েছে, সে আকারকেও হ সাথে যুক্ত করে আমাদের উচ্চারণ করতে হবে, অত্র শূরা মহে শ্বাসাহা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লুপ্ত থেকে, এটা হচ্ছে লুপ্ত থেকে। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে শ্লোকের শেষে বা 8 অক্ষরের পরে, দ্বিতীয়টা হচ্ছে মাঝখানে, আর অন্তিমটা হচ্ছে লুপ্ত থেকে। বুঝতে পেরেছেন? দাদা কাইন্ডলি যদি আরেকটু বলতেন। অত্র শূরা মহেশ্বাসা সাহা, অত্র শূরা মহেশ্বাসাহা। এক্ষেত্রে কিন্তু আরেকটি ব্যতিক্রমে আমি বলছি, অত্র 2 অক্ষর, শূরা 4 অক্ষর, মহে শ্বাসা 8 অক্ষর, হা হলে কিন্তু 9 হয়ে যাচ্ছে। সংস্কৃত শ্লোক এই হাটা কি জন্য আসলো? বিসর্গের জন্যই তো আসলো। তো সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ অনুসার রেফ লুপ্ত আকার এগুলো কখনো অক্ষর হিসেবে গণনা হবে না, কিন্তু উচ্চারণ করব। এখানে হটা কিন্তু উচ্চারণ করব, হা, কিন্তু অক্ষর হিসেবে গণনা করব না। অত্র শূরা মহেশ বা সাহা, এইটুকু। হ্যাঁ, এবার কে কে বুঝতে পারেননি আমাকে বলুন, আমি বেরোবো কিন্তু আর 3 মিনিট সময় আছে। আমি ক্ষমা প্রার্থী। দাদা নমস্কার। আমাকে প্রচুর টেক্সট করছে। নমস্কার, জয় শ্রীরাম। দাদা বিষয় হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন এগুলো যদি আমাদেরকে পিডিএফ বা কিছু থাকতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। পিডিএফ তো থাকবে। এখন আমি একটি গ্রন্থ রচনা করার কথা চিন্তা ভাবনা করছি। আপনারা হয়তো দেখেছেন। আপনি আমার পেজে যুক্ত আছেন কতদিন হচ্ছে? দাদা আপনাকে আমি আপনি ভিডিও চালু করুন। আপনার বোধন কানে একটু দর্শন করতে চাচ্ছি। নমস্কার, জয় শ্রীরাম। নমস্কার দাদা। নমস্কার। আপনার পরিচয়? দাদা আমি রংপুর থেকে আসছি। আপনি পেজে যুক্ত হয়েছেন কতদিন? দাদা আমার পেজে যুক্ত হওয়ার প্রায় 1 মাস হলো। সেভাবে সময় পার না কারণে রেগুলার ক্লাস হয় না। তো যখন সময় পাই তখন আপনার চ্যানেল বা পেজে আমি দেখি। ফেসবুকে আপনার ফলো করা আছে।
থ্যাংক ইউ। আমি যেভাবে গীতা শ্লোকগুলোকে বন্টন করে করে প্রতিটা শ্লোক আপলোড করি, অলরেডি এখন ইতিমধ্যে প্রায় দ্বিতীয় অধ্যায়ের 20 শ্লোক পর্যন্ত গেল। তো সেইভাবে একটি গ্রন্থ রচনা করার কথা চিন্তা করছি। তো আশা করছি তো সেখানে আমি সমস্ত কিছু আলোকপাত করব। আর পিডিএফ তো এত বিশদভাবে করিনি, কারণ এখন যেহেতু গীতাই তো সকলে বলে দূর গীতাই তো একদিন গীতা শোনা যাচ্ছে, মানে বেশি বললে ওরা শিখতে চায় না। তার মানে আমি এখন যে বিষয়টা আলোচনা করেছি আপনাদের, তা আমার মতো করে আমি সাজিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আমি যদি এই বিষয়টা যদি খাতায় লিখতে চাই, পিডিএফটা হবে একদম 2-4 পেজ। 2-4 পেজ হলে এটা কেউ দেখবে না, এত বড় পড়ার কেউ সময় আছে এই বলবে। কারণ আমরা যতই হোক আমরা সনাতনী বললে ভুল হবে, সনাতন মানে তো পুরাতন, আমরা সনাতনীর মধ্যে বলি না এখন, কথার কথা আর কি। তো এখন আমরা কষ্ট করতে চাই না, মূল বিষয় হচ্ছে এটা। জি দাদা, অবশ্যই। পিডিএফ শেষের জন্য আমি পিডিএফ করিনি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার কারো কোনো আজকের ক্লাস এইটুকুই থাক। আমরা সংস্কৃত বুঝেছি, মোটামুটি উচ্চারণ সম্পর্কে ক্লিয়ার হয়েছি। এবার নেক্সট ক্লাসে আমরা শ্লোক পাঠে যাব। অনুষ্ঠুপ তৃষ্ঠুপ সম্পর্কে আরেকটু আলোচনা করে ডিরেক্টলি শ্লোক পাঠে যাব। শ্লোক পাঠ করে তারপর আমরা করব সবকিছু। এবং পরবর্তী 2টি ক্লাস আমরা গীতার ধ্যানটা ক্লিয়ার করব, কারণ আমরা অনেকে এখনো গীতার ধ্যানটা বিশুদ্ধভাবে পাঠ করতে পারি না। গীতার ধ্যানটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করুন। আজকের ক্লাস কেন্দ্রিক আমি কিন্তু বেরোবো, বারবার বলছি এই কথাটা, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, ক্ষমা প্রার্থী তার জন্য। সবাই মনে হয় পারবে দাদা, আমার টার্গেট যে আপনার কাছ থেকে দেবনগরী শিখবো। আচ্ছা, পারবে কেন? যত প্রশ্ন করবো ততই ভালো। কারণ কেউ তো প্রশ্ন করতেছে না, মুখ খুলে তো কেউ প্রশ্ন করতেছে না, তাহলে তার মানে সবাই পারবে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি সেভাবে বুঝিয়েছি যার কারণে সকলেই পারবে নাকি? অবশ্যই। জি দাদা, আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং আমরা সেটা বুঝতেও পেরেছি। আচ্ছা দাদা তাহলে আমরা কবে থেকে? শ্যামল দাদা কি বলতে চাচ্ছেন? দাদা আমাকে